ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগের বাংলাদেশ সফরের প্রথম দিন আজকে। সেখানে কিছু কিছু ওই একই আবার ওই ভারতীয় মিডিয়ার কথাই বলার চেষ্টা করতেছে যে এটা হলো মোদির ভোট পাওয়ার জন্য। ক্লিয়ার? যে ডক্টর ইউনূস নিজে গিয়ে তিনি রিসিভ করেছেন। আমি শেষ করি। অ্যাকচুয়ালি চীনের পজিশন হলো নেপাল আর ভুটানে থ্রু ইয়ার আমদানি রপ্তানি শুরু হবে বেসড অন বাংলাদেশ মনি অ্যাক্ট। কথা ক্লিয়ার? একটু বুঝিয়ে বলেন আর একটু। আপনি শোনেন নাই যে আমরা 7টা এয়ারপোর্ট পুরনো দিনে এয়ারপোর্টকে পুনর্বার চালু করার ব্যবস্থা করতেছি? ওটা তো যুদ্ধ বিমানের জন্য। ওর একটা বড় অংশটাই হলো চীনের কোনো কাজ বাণিজ্যিক দিকটা ছাড়া করে না। আপনি কক্সবাজারের এয়ারপোর্টটা যে বানাই দিচ্ছে 6 কিলোমিটার এয়ারপোর্ট, কেন করছে? ওর কমার্শিয়াল দিক থেকে ডেফিনেটলি ওটা একই সঙ্গে স্ট্র্যাটেজিক, কিন্তু কমার্শিয়াল দিক আছে একটা। বলে 7টারও কমার্শিয়াল দিক থাকে। এবং ওখান থেকে আমরা আইদার মঙ্গলা পোর্টে গিয়ে নামাই দিয়ে নিয়ে আসবো মালামালটা, দিয়ে ওখান থেকে ফ্লাই করে জাস্ট 20 মিনিটও লাগবে না, উড়ে গিয়ে নেপালে বা ভুটানে ড্রপ করে দিয়ে আসতে। কিন্তু আমি তো শুনলাম যে সড়ক পথে যাবে, এই চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে ভারতের উপর হয়ে। সড়ক পথে যেতে গেলে ইন্ডিয়ান অনুমতি অনেক বেশি দরকার। এখন ইন্ডিয়া ওটা বিনিময়ে বাংলাদেশকে কি চাইবে না, মেলা কাছে আছে। কিন্তু ভুটানকে ইন্ডিয়ার উপর দিয়ে ফ্লাই করে যেতে দিবে কি দেবে না, এগুলো তো ইন্ডিয়ার সাথে ভুটানের সম্পর্ক, নেপালের সাথে ইন্ডিয়ার সম্পর্ক। ভুটানের সঙ্গে তো নাকি খুবই ভালো সম্পর্ক মোদির। উল্টা, যেহেতু ভুটানের একই সাথে চীনের পকেটে হাত ঢুকানো আছে, খাতির না করলে ওদিক চলে যাবে। এবং বর্ডার আছে, ভুটানের সাথে বর্ডার আছে তো চীনের। ও আচ্ছা আচ্ছা, আপনি অনেক কিছু ভাবতে হবে। বরং নেপালেরটা নাই, নেপাল বরং সবচেয়ে কাছাকাছিটা হলো 100 কিলোমিটার। যদিও 100 কিলোমিটার যদি যায় কাঠমান্ডু থেকে, তাহলে ওটা এমন একটা রেলওয়ে লাইনে পেয়ে যাবে যেটা দিয়ে ওই যে একদম ইংল্যান্ড পর্যন্ত যাওয়া যায়, রাশিয়া পর্যন্ত যাওয়া যায় ওই একই রেল লাইন ধরে। এখন ওই রেল লাইনটা ওই 100 কিলোমিটার রাস্তাটা শেষ হয়েছে কিনা আমি জানি না, আমার আর খোঁজ নেওয়া হয়নি। আমি তো একখানে নেপাল নিয়ে এত পড়াশোনা করছি, আমার তো একটা বই আছে নেপাল নিয়ে, ওই বিপ্লবের সময়টা 15 সালের ব্যাপারটা। পরে কি হয়েছে আমি আর খবর নেই আসলে। আর এখনকার বাংলাদেশে তো বুঝতে পারেন যে এত ব্যস্ততার ভিতরে আর বাইরের দেশের খবর খুব কম রাখতে পারি, এখন সময় হয়ে ওঠে না, যে সময় হয়ে ওঠে না। কিন্তু তাহলে এই কথাটা বলে দিই, তাহলে ইউজ সাহেব করছে কি এখানে চায়নার এই যে আগ্রহটা সেটা জানে, এটা সে ইউজ করছে, করার পরে এবারে ইন্ডিয়ার সাথে খাতিরের সময় একটু ওটা পড়াই দিচ্ছে আর কি, দিয়ে এখন এটাকে ইন্ডিয়া ব্যবহার করতেছে। মোদি আমি করছি এটা, দেখো তো মোদির তাহলে 2টা ভোট বাড়বে, সে কত বড় গ্লোবাল লিডার দেখেন না, তার ভিতরটা তো আমি বলে দেবো, ভিতরটা তো টনটনা। তাহলে মোদির পক্ষ থেকে কি প্রস্তাব নিয়ে আসলো ভুটানের প্রধানমন্ত্রী, আপনার কি মনে হয়? না, কেন মোদির পক্ষ থেকে আনবে? এটা তো আপনাদের এখানকার ইন্ডিয়ানদের ক্যাম্পেইন, এটা প্রথম আমাদের ক্যাম্পেইন হবে। তাহলে ভুটানের প্রধানমন্ত্রী কেন আসলো? চীনের কারণে। আপনি যদি বাংলাদেশের উপর দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান, তাহলে তো বাংলাদেশের সাথে কথা বলতে হবে, তাই না? কোনটা লজিক্যাল মনে হয়? চীন পাঠিয়েছে। আর আপনি কি মনে করেন যে ভুটান চীনকে বেশি আগ্রহ প্রকাশ করবে না ইন্ডিয়াকে? আমার মনে হয় ইন্ডিয়াকে, কারণ ভুটানের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক তো বেশি। নেপাল হইলে কথা ভিন্ন ছিল। না, সম্পর্ক কোশ্চেনটা না, আবার ইনভেস্টমেন্ট লাগে। ইন্ডিয়া আছে ইনভেস্টমেন্ট দিবে? কিচ্ছু নাই। 2 টাকা ইনভেস্টমেন্ট দিলে 4 টাকা শর্ত দিবে, এটা হইলো। যেখানে চীনের ইনভেস্টমেন্টের ভালো ডিউ হয়ে গেছে, সুদ মানে সব ফেরত দিতে হবে, পারেন নাই দিতে, জাস্ট গিয়ে রিকোয়েস্ট করে যেটা একটু 2 বছর পিছিয়ে দেন, তৎক্ষণাৎ চীন করে দিবে। কারণ চীন এই সবগুলো সিদ্ধান্ত নেয় তার স্ট্র্যাটেজিক সুবিধা কোথায় তাই দিয়ে, সে টাকার ভিখারি না, টাকাটা সেকেন্ডারি তার কাছে। এই ইমরান যখন প্রথমবার ক্ষমতায় আসে একইভাবে ডিউ হয়ে গেছে, লোন ফেরত দিতে হবে, দিতে পারে নাই, বলা মাত্র চীনেরা 2 বছর পিছিয়ে গেছে। বললাম না, চীনে দেখা যাচ্ছে জিনিসটা পুরোটাই সে ব্যবহার করে স্ট্র্যাটেজিক সুবিধা আছে কিনা, বাস একটাই কনসেন্ট্রেশন। আর এই টাকা ফেরত না পেলে তোর একে ইমিডিয়েট বাসায় ভাত
ভাত চড়বে না চুলায়, এমন না। এটা আমেরিকারও ছিল একসময়, 50-এর দশকে আমেরিকাতে এটাই হিউজ ক্যাপিটাল নিয়ে বসে আছে, ইনভেস্ট করার জায়গা খুঁজে পাচ্ছে। তো চীনের তো আজকে এই অবস্থা। জি, তাহলে আমরা বুঝলাম যে ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসলে মূলত এসেছেন চীনের পরামর্শে বাংলাদেশের উপর নিজের স্বার্থে বাংলাদেশের সাথে যে নতুন এক্সপোর্ট রুটটা খুঁজতেছে, এক্সপোর্ট ইম্পোর্টের, ও ব্যাপারে ডেফিনেটলি কথা বলবে সে বাংলাদেশের সাথে। তাহলে নরেন্দ্র মোদী তাকে পাঠায়নি, এটা বলা যায়। সে বরং নরেন্দ্র মোদী এগুলো এড়াই চলেছে। এখনকার ভুটানের রাজা যথেষ্ট এই ব্যাপারে পড়াশোনা জানলো, খুব স্ট্র্যাটেজিক, কিন্তু ঝগড়া বাঁধাতে চায় না, আবার নিজের স্বার্থে যেটা ঠিকই পার করে নিয়ে চলে যায়। জি, এই যে জাতিসংঘ বললো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বললো, হিউম্যান রাইটস ওয়াচ বললো, এরা সবাই বললো যে বিচারে ত্রুটি রয়ে গেছে, আমাদের ডেভিড বার্গম্যান সাহেব বলতেছে, তো এগুলো নিয়ে আসলে এক মিনিট হোল্ড করেন। এই যে ভলকার টুর্কের ইউএনের হিউম্যান রাইট অর্গানাইজেশন, সে কি কখনো বলছে? তার ইয়ে বলেছে, তার মুখপাত্র বলেছে। কি বলেছে? বিচারটা ভুলেছে? না, সেটা বলে নাই, বলছে না, আমি বলে দিই পরিষ্কার করে, ও বলেছে যে আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি না, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়াটা উল্টা একটা হিউম্যান রাইট ভায়োলেশন কিনা, যেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। এই কথা অ্যাটলিস্ট ভলকার বলে নাই, ভলকারের অফিস বলে নাই। তো ওরা কি ভলকারের অফিসের চেয়ে বড় মানবতাবাদী, মানবাধিকারবাদী? কি আপনার কি মনে হয়? তার মানে এইটা হচ্ছে সে যে আসলে ব্যবসায়ী, সে তো মানবাধিকারের ব্যবসা করে খায়, এবং এই আইটা তো বেশি করে করবে, যাতে ইংল্যান্ডের অর্থনীতি ডুবে যাচ্ছে। ও তো সার্ভাইভ করার কোচিং হয়ে গেছে। দেখো, আপনি তো নিজে ইংল্যান্ড থেকে বুঝতেছেন ক্রাইসিসটা কত ডিপা, এবং ইরেসপেক্টিভ অফ ক্লাস সবাইকে এফেক্ট করছে এটা। মানে যত বড়ই কুতুবর না কেন, আজ যায় তো কাল যায়, আপনার সঞ্চিত সম্পদ শেষ হয়ে যাচ্ছে। ওই যে গুলিস্তানের কামান, এমনি বলি নেই কথাটা। হোল ওয়েস্ট মানে ইউরোপ ফাঁকা হয়ে যাবে, এশিয়াতে তারা চাকরি খুঁজে বেড়াবে। ঠিক যেভাবে এক সময় তারা চাকরি পাইছিল বলে বিভিন্ন শহর গড়ে উঠছিল, যে শহরে সে বসবাস করা শুরু করছিল, সে মানুষের এই মাইগ্রেশন প্যাটার্নটা কেন হয়েছিল? যেখানে চাকরির সুযোগ সুবিধা আছে সে তো ওখানে গিয়ে বসবাস শুরু করবে। তো সেম এখন উল্টাটা হবে। সে যদি মনে করেন এশিয়া এসে পার্মানেন্টলি বসবাস করা শুরু করে, সে কি আর ইংল্যান্ডে বাড়ি রাখবে? ওই গ্রাম নয় শহর, তার বাড়িটা থাকবে, তা আগে ওটা বেঁচে দিবে, ওটা রেখে লাভ কি? সিম্পল হিসেবে আপনার গ্লোবাল ইকোনমিটা যেদিকে টার্ন নেবে ওরা তো সেদিকে যাবে, তাহলে কাজ পাবে কোথায়? এবং এটা টাইমিং আমি বলে দিচ্ছি, 28 সালের পর থেকে এটা হবে, অ্যারাউন্ড 28 এটা শুরু হবে থেকে। এই ট্রাম্পের এইবারকার টেনিওরও শেষ হবে 28-এ, এই জিনিসটা চেঞ্জ শুরু হয়ে যাবে 28-এ। যে কারণে আপনারা কেউ টের পাচ্ছেন না চীন কি পরিমাণ অ্যাগ্রেসিভ এখন। এই অ্যাগ্রেসিভনেস আমি চীনকে কখনো দেখিনি। 16 সালে ইভেন যখন বাইডেন লাস্ট বছর, ওটা 9 সাল তো গেছে, 16 সালও যতবার গেছে আমেরিকান প্রেসিডেন্ট, ততবার একটা না একটা ব্যবসায়িক সুবিধা হাতে ধরাই দিয়ে বলছে এসব জানগা, চিন্তা করেন না, আমরা আছি আপনার সাথে। আর এখন দেখেন ট্রাম্পকে উল্টা আঙুল দেখাচ্ছে, চ্যালেঞ্জ করতেছে। চীন সেই চীন নাই এখন, বিকজ তখন তারা মনে করেছিল আমাদের আরো প্রস্তুতি নেওয়ার দরকার আছে, সেই জন্য আমরা এখন এক্সট্রিম ভাষায় কথা বলবো না। ইভেন ট্রাম্প যখন 17 সালে প্রথম ক্ষমতায় আসে, যখন সে এই কোয়াড চালু করার আগে সে চীন ঘুরে এসে কোয়াডের জন্য আশেপাশে বোধহয় জাপান গেছিল বা অন্য কোনো শহরে, বা সম্ভবত ইয়েতে ইন্দোনেশিয়া, সেখানে গিয়ে সে ইয়ের কাগজে সই করছে। ইভেন একসাথে স্টেটমেন্টও দিতে পারেনি কোয়াডে, 4টা দেশে 4 রকমের স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এবং সেবারও ট্রাম্পের হাতে ওই বিজনেস সুবিধা দিচ্ছিল চায়না। 17 সালের কাহিনী করতেছে আপনাকে, এখন উল্টা, ডোন্ট কেয়ার। আমরা আসতেছি, সময় হয়ে গেছে। জি, অনেক অনেক ধন্যবাদ।